হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল জ্ঞান ফর ইউ। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিও দেখা এবং শেয়ার করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমার আগের ভিডিওটা অনেক হেল্প করেছে যারা WBSETCL এর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 ইন্টারভিউ দিয়েছো। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আমি নির্মল রায়, আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কখনো ভেবে দেখেছো সুইচ অন করলেই লাইট জ্বলছে অথবা ফ্যান ঘুরছে? কে এই লাইট বা ফ্যানকে অপারেট করতে সাহায্য করছে? তাহলে ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো আজকে আমি তোমাদের সামনে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি তোমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং তারপর ওই বিদ্যুৎ কিভাবে আমাদের বাড়িতে বা কার্যক্ষেত্রে পৌঁছায় এবং তার ব্যবহার। বর্তমানে আমাদের দেশে যে ইলেকট্রিক পাওয়ার জেনারেট হয় সেটি হলো এসি ইলেকট্রিক পাওয়ার। বিদ্যুৎ উৎপন্ন থেকে শুরু করে কার্যক্ষেত্রে বা কনজিউমারদের কাছে পৌঁছানো এই টোটাল পাওয়ার সিস্টেমকে তিনটি ভাগে ভাগ করা হয়। সেটি হলো জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। চলো এখন আমরা জানবো যে এই তিনটি সিস্টেম কি এবং এদের কাজ কি। ফার্স্ট, জেনারেশন সিস্টেম বা জেনারেটিং স্টেশন বলতে যেখানে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় বা আদার ফর্ম অফ এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। সেকেন্ডটি হলো ট্রান্সমিশন, জেনারেটিং স্টেশন থেকে উৎপন্ন ভোল্টেজকে স্টেপ আপ করার পর বাল্ক ইলেকট্রিক পাওয়ারকে ট্রান্সমিট করা হয় লোড সেন্টারে। এই সিস্টেমকে ট্রান্সমিশন সিস্টেম বলা হয়। জেনারেটিং স্টেশন থেকে লোড সেন্টারের ডিস্টেন্স অনেকটা হয়ে থাকে। থার্ড ইজ ডিস্ট্রিবিউশন, সবশেষে ইলেকট্রিক্যাল পাওয়ার ডিফারেন্ট টাইপ অফ কনজিউমার্সকে ডিস্ট্রিবিউট করা হয় ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে। এই তিনটি সিস্টেমকে একসঙ্গে এই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজ আমি এই ভিডিওতে শুধুমাত্র জেনারেটিং স্টেশন বা জেনারেশন সিস্টেম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলিতে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক জেনারেশন সিস্টেম দিয়ে। সবার প্রথমে আমাদের জানা দরকার ইম্পর্টেন্স অফ জেনারেশন অফ ইলেকট্রিক পাওয়ার, সোর্স অফ এনার্জি, টাইপ অফ জেনারেটিং স্টেশন, অ্যারেঞ্জমেন্টস ফর জেনারেশন অফ ইলেকট্রিক এনার্জি এবং জেনারেশন ভোল্টেজ ইত্যাদি। জেনারেশন সিস্টেম বা জেনারেটিং স্টেশনের সম্পর্কে জানার আগে আমাদের অবশ্যই জানা উচিত ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। জেনারেশনের ইম্পর্টেন্স কতটা সেটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে ইলেকট্রিসিটির ইম্পর্টেন্স কতটা। বিজ্ঞান মানবজাতিকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ দিয়েছে তার মধ্যে বিদ্যুৎ অন্যতম। এটি আধুনিক জীবনের একটি অংশ হয়ে উঠেছে এবং কেউ এটি ছাড়া বিশ্বের কথা ভাবতে পারে না। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের অনেক ব্যবহার রয়েছে। আমরা যদি আমাদের ঘর থেকে শুরু করি তবে সমস্ত যন্ত্রপাতি, বিনোদন, আলো এবং অবশ্যই সমস্ত প্রযুক্তি থেকে শুরু করে ট্রাভেলিং, স্কুল, মেডিকেল ফ্যাসিলিটিস, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি পরিচালনার জন্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ। বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যবহার অনুযায়ী অর্থনৈতিকভাবে বাল্ক বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করার প্রয়োজন, আর এর জন্যই দরকার পাওয়ার প্ল্যান্ট বা জেনারেটিং স্টেশন। বিদ্যুৎ উৎপন্ন যে কোনো জায়গায় করা যেতে পারে যদি প্রপার অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু বাল্ক ইলেকট্রিসিটি অফ পাওয়ার প্রডিউস করা হয় বা শুরু করা হয় শুধুমাত্র পাওয়ার প্ল্যান্ট বা জেনারেটিং স্টেশন থেকে। এই বিষয়টিকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং ভিডিওর শেষে স্টুডেন্ট বা ভিউয়ার্সরা রিয়েল লাইফে জেনারেশন অফ ইলেকট্রিক পাওয়ারের সঙ্গে পরিচিত হবে আশা করছি। এবং এন্ড অফ দ্য ওয়াল 3 সিস্টেম, দ্যাট ইজ জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ভিডিও থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং কনজিউমার এন্ডে কীভাবে পৌঁছায় সেটা জানতে পারবে। প্রথমে জেনে নিই জেনারেটিং স্টেশনের ডেফিনেশন। বাল্ক বিদ্যুৎ শক্তি একটি বিশেষ প্ল্যান্ট দ্বারা উৎপন্ন করা হয় যাকে আমরা জেনারেটিং স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট বলে থাকি। সুতরাং এসি পাওয়ার সিস্টেম শুরু হয় পাওয়ার প্ল্যান্ট বা জেনারেটিং স্টেশন থেকে। জেনারেটিং স্টেশনে এনার্জি সোর্স, প্রাইম মুভার বা টারবাইন, ইলেকট্রিক জেনারেটর বা অল্টারনেটর এবং লোড, এই সব সিস্টেমগুলো নিজেদের মধ্যে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে কানেক্টেড থাকে। স্ক্রিনে তোমরা যে ব্লক ডায়াগ্রামটি দেখতে পাচ্ছ
এটা জেনারেটিং স্টেশনের ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামটা সব জেনারেটিং স্টেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। চলো এবার আমরা জানবো হাউ ডু পাওয়ার প্ল্যান্ট প্রডিউস ইলেকট্রিসিটি। Actually, energy is not produced in power plant, rather energy is converted from one form to another. কারণ আমরা জানি যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একটি শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। পাওয়ার প্ল্যান্ট বা জেনারেটিং স্টেশনেও সেম কোনো না কোনো শক্তিকে রূপান্তরিত করে অন্য শক্তিতে বা ফাইনালি ইলেকট্রিক পাওয়ার বা ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হয়। ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সনের পাশাপাশি ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউসও করি, এটাও ঠিক। কারণ এই পৃথিবীতে ইলেকট্রিক্যাল এনার্জি বা পাওয়ার জেনারেট করার জন্য যে মেটেরিয়াল বা অন্যান্য সামগ্রিক দরকার সেগুলো প্রথম অবস্থায় র ফর্মে থাকে, সেই জন্য এগুলোকে ব্যবহারযোগ্য অবস্থায় তৈরির পরই আমরা পাওয়ার জেনারেশনের কাজে ব্যবহার করতে পারি। সুতরাং বলা যেতেই পারে যে ইলেকট্রিক্যাল এনার্জিও পাওয়ার প্ল্যান্টে প্রডিউস করা হয়। জেনারেটিং স্টেশনে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এর অ্যান্সার ডিপেন্ড করবে যে জেনারেটিং স্টেশনে কী ধরনের এনার্জি বা ফুয়েলকে ব্যবহার করে কাইনেটিক এনার্জি অর মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট বা টারবাইনকে ঘোরানো হয় তার উপর, অথবা কী ধরনের এনার্জি বা ফুয়েলকে ব্যবহার করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় বা ইলেকট্রিক্যাল পাওয়ার প্রডিউস করা হয় তার উপর। এই সোর্স অফ এনার্জি বা ফুয়েল বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কোল, ওয়াটার, নিউক্লিয়ার, উইন্ড, ডিজেল ইত্যাদি। সুতরাং এই ফুয়েল অনুযায়ী বিদ্যুৎ উৎপন্নর পুরো প্রসেসটা আলাদা হয়ে থাকে, কিন্তু কয়েকটি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এই অ্যান্সারটা কিছুটা একই রকমের হয়। আজকে আমরা ঠিক সেই রকম ধরনের একটি বেসিক এক্সাম্পল এবং সঙ্গে তোমরা স্ক্রিনে যে ব্লক ডায়াগ্রামটি এখন দেখতে পাচ্ছ এই দুটো এক্সাম্পল নিয়ে দেখব যে জেনারেটিং স্টেশন থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। স্ক্রিনে এই ব্লক ডায়াগ্রামের প্রথমে বাঁ দিক থেকে দেখো জেনারেটিং স্টেশনে ফুয়েল বা সোর্স অফ এনার্জিকে এনার্জি কনভার্টারে এফএফসি বা ফুয়েল ফ্লো কন্ট্রোলারের মাধ্যমে এনার্জি কনভার্টারে পাঠানো হয়। তারপর এই এনার্জি বা ফুয়েলকে আমরা এনার্জি কনভার্টারে আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করা হয়, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি অফ স্টিম, হাইডেলের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার টু কাইনেটিক এনার্জি। তারপর কনভার্টেড এনার্জি ফর্ম এনার্জি কনভার্টার ইজ সেন্ট টু টারবাইন থ্রু গভর্নর। দিস গভর্নর ইজ ইউজড টু মেনটেন দ্য কনস্ট্যান্ট স্পিড অফ টারবাইন and this fluid is used to rotate turbine of generator, and generator is excited with DC voltage to create electromagnet in rotor. টারবাইন শ্যাফট এবং অল্টারনেটরের রোটর শ্যাফট মেকানিক্যালি কাপলড করা থাকে, সুতরাং টারবাইন ঘুরতে শুরু করলেই জেনারেটরের রোটরও ঘুরতে শুরু করে, ফলে জেনারেটর ডেলিভার দ্য ভোল্টেজ অর ইনডিউসড ইএমএফ, অ্যান্ড ইফ ইউ কানেক্ট দ্য লোড উইথ স্টেটর টার্মিনাল অফ জেনারেটর দেন কারেন্ট ফ্লো থ্রু ইট। এনার্জি বা ফুয়েল অর্থাৎ ইনপুট থেকে শুরু করে আউটপুট মানে ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন করার পর লোড বাসের সাথে কানেক্টের এই প্রসেসটা এই ব্লক ডায়াগ্রাম দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। কেন কি পাওয়ার প্ল্যান্টে জেনারেটরের লোড কখনোই কনস্ট্যান্ট থাকে না, এই লোড ভ্যারি করে কনজিউমারের চাহিদা অনুযায়ী। তাই এই লোড চেঞ্জের সঙ্গে সঙ্গে অন্যান্য প্যারামিটার্সগুলো চেঞ্জ হতে থাকে, যেমন ফ্রিকোয়েন্সি, স্পিড, ভোল্টেজ ইত্যাদি। তাই এই প্যারামিটার্সগুলোকে যতটা সম্ভব নিয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখার চেষ্টা করা হয়। এগুলোর মধ্যে কোনো একটি বেশি ভ্যারিয়েশনের জন্য জেনারেটিং স্টেশন ট্রিপ বা বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য পাওয়ার জেনারেটিং এর প্রসেসটিকে প্রায় ক্লোজ লুপ সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং এই সিস্টেমটি অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি অপারেট করানো হয়। রোটরে পার্মানেন্ট ম্যাগনেট না হওয়ার কারণে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করার জন্য অল্টারনেটরের এক্সাইটেশনের প্রয়োজন। এক্সাইটেশন সিস্টেম বলতে অ্যাডিশনাল ডিসি সাপ্লাই, যেটা রোটরের ফিল্ড সার্কিটকে এনার্জাইজ বা ইলেকট্রিক্যাল ফিল্ড ক্রিয়েট করার জন্য এবং অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও স্ক্রিনে দেখো কিছু কন্ট্রোলার দেখানো হয়েছে, তাদের মধ্যে যেমন এভিআরের ফুল ফর্ম অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটি ভোল্টেজকে কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন এবং রেকটিফাই অর্থাৎ এসি টু ডিসি করার জন্য ব্যবহার করা হয়।
এএলএফসি অর্থাৎ অটোমেটিক লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার। সিস্টেমটি ফ্রিকোয়েন্সিকে সেন্স করে গভর্নর এবং ফুয়েল ফ্লো কন্ট্রোলার বা এফএফসিকে কন্ট্রোল করে লোড এন্ডের ফ্রিকোয়েন্সিকে নিয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখতে সাহায্য করে। তাহলে তোমরা নিশ্চয়ই এই ব্লক ডায়াগ্রাম থেকে বুঝতে পেরেছো যে জেনেটিক স্টেশন থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। চলো এবার আমরা জেনে নেব ব্লক ডায়াগ্রামের প্রতিটি সিস্টেম কী এবং তার ফাংশন। সোর্স অফ এনার্জি বা ফুয়েল অনুযায়ী জেনারেটিং স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন নামে পরিচিত। স্ক্রিনে তোমরা যে টেবিলটা দেখতে পাচ্ছ এখানে পরপর কয়েকটি পাওয়ার প্ল্যান্টের নাম দিয়েছি এবং কী ধরনের এনার্জি ইউজ করা হয় তার নামও দেওয়া আছে। এনার্জি বা ফুয়েল যেটাকে আমরা ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করি, এই এনার্জি বা ফুয়েল বিভিন্ন ধরনের হতে পারে অ্যাকর্ডিং টু সোর্স অফ এনার্জি। সোর্স অফ এনার্জিকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি রিনিউয়েবল সোর্সেস অর নন কনভেনশনাল এনার্জি এবং দ্বিতীয়টি হলো নন রিনিউয়েবল সোর্সেস অর কনভেনশনাল এনার্জি। A renewable energy source means energy that is sustainable, something that cannot run out or is endless like the sun, water, etc. অর্থাৎ রিনিউয়েবল এনার্জি এমন একটি এনার্জি যেটা পৃথিবীতে অনন্তকাল ধরে চলছে বা চলবে, যার কোনো শেষ নেই। এই রিনিউয়েবল এনার্জির মধ্যে রয়েছে যেমন সোলার এনার্জি, জিওথার্মাল, উইন্ড এনার্জি, বায়োমাস, হাইড্রো পাওয়ার, টাইডাল এনার্জি ইত্যাদি। নন রিনিউয়েবল এনার্জি ইজ এ সোর্স অফ এনার্জি দ্যাট ইজ ইভেনচুয়ালি রান আউট, অর্থাৎ নন রিনিউয়েবল এনার্জি এবং এন্ড আছে। নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জির মধ্যে যেমন ন্যাচারাল গ্যাস, কোল, পেট্রোলিয়াম, নিউক্লিয়ার এনার্জি, হাইড্রোকার্বন গ্যাস লিকুইড এটসেট্রা। এনার্জি কনভার্টার, এনার্জি কনভার্টারের কাজ হলো এনার্জি কনভার্সন করা। আমরা যদি থার্মাল পাওয়ার প্ল্যান্টকে উদাহরণ হিসেবে নিই তাহলে দেখব যে পালভারাইজড কোলকে বয়লারের মধ্যে জ্বালানো হয় এবং তার মধ্যে যে ওয়াটার টিউব থাকে তার মধ্যে দিয়ে ওয়াটার পাস করানো হয়। দেয়ারফর কোল ইজ কম্বাস্টেড টু ফর্ম স্টিম ফ্রম দি ওয়াটার, দ্যাট ইজ কেমিক্যাল এনার্জি অফ কোল ইজ অ্যাট ফার্স্ট কনভার্টেড ইন্টু হিট এনার্জি অফ স্টিম ইন দ্য ফার্নেস অর বয়লার। ঠিক তেমনি হাইডেল পাওয়ার স্টেশনেও ওয়াটারকে স্টোরেজ করা হয় ড্যামের মাধ্যমে অথবা নদী বা গঙ্গার জলকে বাদ দিয়ে সেই ফোর্সড ওয়াটারের সাহায্যে টারবাইনকে ঘোরানো হয়। This potential energy of water help the turbine rotor to rotate. So potential energy of water is converted to the kinetic energy of the turbine rotor or prime mover. Prime mover বা turbine, different types of turbine or prime mover is used at different power plant. এই টারবাইন বা প্রাইম মুভারের শ্যাফটের সঙ্গে অল্টারনেটর বা জেনারেটরের শ্যাফটকে কাপলিং করিয়ে অল্টারনেটরকে ঘুরতে সাহায্য করে। এক্সাম্পল স্বরূপ স্টিম টারবাইন, ক্যাপলান টারবাইন এবং ফ্রান্সিস টারবাইন ইত্যাদি। থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে টারবাইন জেনারেটরের সঙ্গে কাপলড করা থাকে। টারবাইন রোটেট উইথ দ্য হেল্প অফ স্টিম অ্যান্ড দেন জেনারেটর ইন টার্ন convert the kinetic energy to electrical energy, that is electricity. Kinetic energy is also known as mechanical energy. Thermal power station এ স্টিম টারবাইন ইউজ করা হয়। হাইডেল পাওয়ার প্ল্যান্টে ওয়াটার হেড অনুযায়ী তিন রকমের টারবাইন যেমন ক্যাপলান, ফ্রান্সিস এবং পেলটন টারবাইন ইউজ করা হয়। ইন হাইডেল পাওয়ার স্টেশন ওয়াটার টারবাইন ইজ coupled with the generator. The generator in turn with the help of turbine and converts the kinetic energy to electrical energy, that is electricity. Small height difference বা লো হেড অর্থাৎ ওয়াটার হেডের রেঞ্জ 10 থেকে 70 মিটার হলে ক্যাপলান টারবাইন ব্যবহার করা হয়। আর মিডিয়াম হাইটের ক্ষেত্রে ওয়াটার হেড যদি 10 থেকে 400 মিটারের মধ্যে হয় তবে ফ্রান্সিস টারবাইন ব্যবহার করা হয় এবং লার্জ হাইট বা হাই হেডের ক্ষেত্রে ওয়াটার হেড যদি 300 থেকে 1400 মিটার হয় তবে পেলটন টারবাইন ইউজ করা হয়। চলো এবার আমরা অল্টারনেটর অথবা জেনারেটর সম্পর্কে জেনে নেব। অল্টারনেটর অথবা জেনারেটর হলো একটি এসি ইলেকট্রিক্যাল মেশিন। অল্টারনেটর অর জেনারেটর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসি ইলেকট্রিক্যাল মেশিন হুইচ ডেলিভার অর প্রডিউস ইলেকট্রিক পাওয়ার টু দ্য লোড আফটার সাকসেসফুল রানিং অপারেশন অফ অল দ্য প্রসেস। All the alternators work on the principle of electromagnetic induction. ইলেকট্রিসিটি প্রডিউস করতে গেলে বেসিক যে জিনিস দরকার সেগুলি হলো ম্যাগনেট, কন্ডাক্টর এবং মেকানিক্যাল এনার্জি। আমরা যদি ম্যাগনেটকে স্ট্যাটিক বা স্থির রেখে তার মাঝখানে কোনো কন্ডাক্টরকে মুভ বা রোটেট করাই তাহলে কন্ডাক্টরের অ্যাক্রসে ইএমএফ পাবো। আবার কন্ডাক্টরকে স্ট্যাটিক বা স্থির রেখে ম্যাগনেটকে মুভ করানো হয়
তাহলেও কন্ডাক্টরের অ্যাক্রসে আমরা ইএমএফ পাবো। আমরা পাওয়ার প্ল্যান্টে যে অল্টারনেটর ব্যবহার করে থাকি তার দুটি পার্টস আছে, একটি স্টেটর পার্ট বা স্ট্যাটিক পার্ট এবং অন্যটি রোটর বা মুভিং পার্টস। স্টেটরের সঙ্গে কন্ডাক্টরটা থাকে আর রোটরটি ইলেকট্রোম্যাগনেটের কাজ করে। যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট নয় তার জন্য আমাদের অ্যাডিশনাল এক্সটার্নাল ডিসি ইলেকট্রিক সাপ্লাইয়ের প্রয়োজন হয়ে থাকে, যাকে আমরা এক্সাইটেশন সিস্টেম বলি, এবং এই সাপ্লাইটি রোটরের সাথে স্লিপ রিং অথবা ব্রাশের মাধ্যমে কানেক্ট করা হয়। এখন রোটরকে ঘোরানো হলেই স্টেটরের কন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ পাবো এবং কোনো লোড কানেক্ট করলেই কারেন্ট ফ্লো হবে। জেনারেটর বা অল্টারনেটর দু রকমের হয়ে থাকে, একটি হলো স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ বা নন স্যালিয়েন্ট পোল টাইপ বা টার্বো জেনারেটর, এবং অন্যটি হলো স্যালিয়েন্ট পোল সিঙ্ক্রোনাস জেনারেটর। টার্বো অল্টারনেটরের স্পিড ভেরি হাই এবং স্যালিয়েন্ট পোল সিঙ্ক্রোনাস জেনারেটরের স্পিড ভেরি লো হয়ে থাকে। কন্ট্রোল সিস্টেম হলো জেনারেটিং স্টেশনের একটি ইম্পর্টেন্ট পার্ট, যা অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি অপারেট করানো হয়। কন্ট্রোল সিস্টেমের মধ্যে অন্তত প্রাইম মুভারের জন্য একটি স্পিড গভর্নর, যাতে ফ্রিকোয়েন্সিকে প্রায় স্থির মান ধরে রাখা যায়। ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট রেগুলেটর বা এক্সাইটেশন কন্ট্রোল, যা অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখে, এবং ফুয়েল ফ্লো রেগুলেটর বা জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রক, যা লোড অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় এনার্জি ইনপুট রেটকে ম্যাচ করতে সাহায্য করে। স্পিড গভর্নর এবং ফুয়েল ফ্লো রেগুলেটর দুটি অটোমেটিক লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোলারের দ্বারা অটোমেটিকভাবে চালিত হয় অথবা ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালি অপারেট করানো হয়। এক্সাইটেশন সিস্টেম সাপ্লাই সিস্টেমে লোড পরিবর্তনের সাথে সাথে অল্টারনেটরের সিঙ্ক্রোনাস ইম্পিডেন্সে ভোল্টেজ ড্রপের তারতম্যের কারণে অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজও চেঞ্জ হয়। এক্সাইটেশন সিস্টেমকে অ্যাডজাস্টমেন্ট করে অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজকেও অ্যাডজাস্টমেন্ট করা যায়, কিন্তু এক্সাইটেশন সিস্টেমকে নর্মালি হাত দেওয়া হয় না। যেহেতু অল্টারনেটরকে একটি নির্দিষ্ট গতিতে চালাতে হয়, তাই ফ্রিকোয়েন্সি এবং স্পিডকে অ্যাডজাস্টমেন্ট করেও ইএমএফকে কন্ট্রোল করা যায়। সুতরাং কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করার জন্য এক্সাইটেশন রেগুলেশনেরও প্রয়োজন। জেনারেটর, এভিআর বা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর অ্যান্ড এক্সাইটেশন কন্ট্রোল সার্কিট নিয়ে তৈরি হয় ক্লোজড লুপ সিস্টেম। এভিআর টার্মিনাল ভোল্টেজকে সেন্স করে এবং প্রয়োজন হলে এক্সাইটেশনকে ভ্যারি করাবে, যাতে টার্মিনাল ভোল্টেজকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যায়। ইলেকট্রোম্যাগনেট বা ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য অল্টারনেটরের ফিল্ড সার্কিটে ডিসি ভোল্টেজ ব্যবহার করা হয়, আর এই ভোল্টেজ অল্টারনেটরের আউটপুট টার্মিনাল বা সেম শ্যাফটের এসি জেনারেটর সিস্টেম থেকে নিয়ে এভিআর মানে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরে আনা হয়। তারপর রেকটিফায়ার দিয়ে এসি টু ডিসিতে কনভার্ট করে ডিসি এক্সাইটেশন করা হয় এবং তারপর রোটরের ফিল্ড সার্কিটের সাথে কানেক্ট করা হয় স্লিপ রিং বা ব্রাশের মাধ্যমে। গভর্নর হলো একটি যন্ত্র যা প্রাইম মুভারের গতি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। গভর্নরকে জেনারেটিং স্টেশনের রক্ষা কবচও বলা হয়ে থাকে, কারণ গভর্নর প্রাইম মুভারকে ওভার স্পিড থেকে প্রোটেক্ট করে এবং গভর্নর একই রকম আরপিএম বা নিয়ার ইকুয়াল টু ডিজায়ার্ড আরপিএম রাখতে সাহায্য করে। যখন একটি প্রাইম মুভার একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে একটি অল্টারনেটরকে চালায়, তখন গভর্নরটি প্রাইম মুভারকে এমন গতিতে ধরে রাখে যা ওই ফ্রিকোয়েন্সিটি উৎপন্ন করতে সাহায্য করে। যেহেতু জেনারেটিং স্টেশন থেকে উৎপন্ন পাওয়ার গ্রিডের সাথে কানেক্টেড থাকে, তাই নর্মাল কন্ডিশনে লোড ভ্যারিয়েশনের পার্থক্য সেই অর্থে হয় না বললেই চলে। তাই গভর্নরটি 100% ওপেন থাকে এবং যদি লোড চেঞ্জের সাথে সাথে স্পিড ভ্যারিয়েশন হয় তবে গভর্নরকে ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি অপারেট করানোর দরকার হয়। গভর্নর নিয়ন্ত্রণ না থাকলে একটি আনলোডেড ডিজেল ইঞ্জিন টুকরো টুকরো হয়ে যেতে পারে। বয়লার বা ফার্নেসের ভেতরে যে ফুয়েল ইনজেক্ট করা হয় সেই ফুয়েল ফ্লো কন্ট্রোলারের মাধ্যমে ইনজেক্ট করা হয়। ফুয়েল ফ্লো কন্ট্রোলারের কাজ হলো লোড অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় এনার্জি ইনপুট রেটকে ম্যাচ করতে সাহায্য করে। অর্থাৎ বলা যেতে পারে যে লোড ডিমান্ড অনুযায়ী যে স্পিড দরকার সেটা ঠিক করবে গভর্নর, কিন্তু সেই স্পিডের জন্য কতটা স্টিম লাগবে এবং ওই স্টিম তৈরি করতে কতটা ফুয়েল বা ওয়াটার ইনজেক্ট করার দরকার সেটা ঠিক করে দেয় ফুয়েল ফ্লো রেগুলেটর বা কন্ট্রোলার। হাইডেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে পেল্টন টারবাইনের গতি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় নজেলস উইথ ভালভস ইন শেপ অফ নিডল, যা ওয়াটার ফ্লোকে কন্ট্রোল করতে সাহায্য করে।
নর্মালি জেনারেটিং স্টেশনের সাথে যে লোড কানেক্টেড থাকে খুব বেশি লোড বেড়ে বা কমে যায় না। আর যদি খুব লোড ভ্যারিয়েশন হয় তাহলে কি হতে পারে দেখা যাক। যদি অল্টারনেটরের লোড বেড়ে যায় তাহলে স্পিড কমে যাবে। এর কয়েকটি কারণ আছে, যেমন লোড ডিমান্ড বেড়ে যাওয়ার আগে ধরা যাক স্পিড ছিল N1 এবং লোড বেড়ে যাওয়ার জন্য যে স্পিড দরকার সেটা হলো N2। এবার N1 থেকে N2-তে যাওয়ার জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা স্পিড দরকার সেই নির্দিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা স্পিড ক্রিয়েট করার জন্য দরকার এক্সাইটেশন কন্ট্রোল, ফুয়েল ফ্লো কন্ট্রোল, গভর্নর এবং অটোমেটিক লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য। তবে এক্সাইটেশন সিস্টেমকে আগে হাত দেওয়া হয় না, প্রথমে গভর্নর অ্যান্ড ফুয়েল কন্ট্রোলকে অপারেট করিয়ে স্পিডকে অ্যাডজাস্ট করা হয়। যেমন আমরা জানি যে স্পিড n = 120 f/p, এখানে পোল সংখ্যা ফিক্স, তাই যখন লোড বেড়ে গেল তখন স্পিড ফল করার জন্য ফ্রিকোয়েন্সি ফল করতে শুরু করে, কেন কি স্পিড n ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির পারমিসিবল রেঞ্জের বাইরে গেলে জেনারেটিং স্টেশন ট্রিপ করে যেতে পারে। তাই অল্টারনেটরের স্পিডকে নিয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখতে আমরা জেনারেটিং স্টেশনে ALFC অর্থাৎ অটোমেটিক লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার ব্যবহার করি, যেটা লোড ফ্রিকোয়েন্সিকে সেন্স করে টারবাইন এবং গভর্নর এবং এনার্জি কনভার্টারের ফুয়েল ফ্লো রেগুলেটরকে সিগন্যাল পাঠায় যাতে অল্টারনেটরের স্পিড ওই লোড ডিমান্ড অনুযায়ী থাকে। জেনারেটিং স্টেশন বা পাওয়ার প্ল্যান্টে যে ভোল্টেজগুলো জেনারেট করা হয়ে থাকে তার সম্পর্কে আমরা একবার জেনে নিই। জেনারেটিং স্টেশনে সাধারণত 6.6 kV থেকে 33 kV ভোল্টেজ পর্যন্ত উৎপন্ন করা হয়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড জেনারেটিং ভোল্টেজ হলো 11 kV। অল্টারনেটরের আউটপুট থেকে এই 11 kV ভোল্টেজকে হাই ভোল্টেজে স্টেপ আপ করা হয়, তার জন্য পাওয়ার প্ল্যান্টে জেনারেটিং সাবস্টেশন তৈরি করা হয়। জেনারেটিং সাবস্টেশনে জিটি অর্থাৎ জেনারেটিং ট্রান্সফর্মারকে ব্যবহার করে ওই জেনারেটিং ভোল্টেজ 11 kVকে 132 kV অথবা 220 kV অথবা 400 kVতে স্টেপ আপ করা হয়। তারপর এই ভোল্টেজ, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি 400 kV ভোল্টেজে স্টেপ আপ করি তাহলে ওই 400 kV ভোল্টেজকে একটি গ্রিডের সাথে কানেক্ট করা হয়। ডাইরেক্ট 11 kV ভোল্টেজকে আমরা আমাদের লোড এন্ডে ট্রান্সমিট করে আনা হয় না, এর অনেক কারণ আছে। আজকের এই ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পাওয়ার প্ল্যান্ট বা জেনারেটিং স্টেশন থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বা পাওয়ার প্ল্যান্টের কাজ কি। এবং এই ভিডিও থেকে নিশ্চয়ই তোমাদের কিছু কোয়েশ্চেন তৈরি হয়েছে বা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার জানতে ইচ্ছে করছে। তাদের মধ্যে যেমন 1 নম্বর, কেন আমরা 11 kV ভোল্টেজ বা 6.6 kV থেকে 33 kV ভোল্টেজের মধ্যেই জেনারেট করি, কেন ওর থেকে বেশি ভোল্টেজ জেনারেট করা হয় না। 2 নম্বর, 11 kV ভোল্টেজকে ডাইরেক্ট ইউজ করা হয় না কেন। 3 নম্বর, কেন আমরা 11 kV ভোল্টেজকে ডাইরেক্ট লোড এন্ডে ট্রান্সমিট করি না। 4 নম্বর, কেন জেনারেটিং ভোল্টেজ 11 kVকে হাই ভোল্টেজে স্টেপ আপ করার প্রয়োজন হয় বা হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয়। কিভাবে 11 kV ভোল্টেজকে 132 kV, 220 kV বা 400 kVতে স্টেপ আপ করা হয়। অল্টারনেটর বা জেনারেটর স্টার না ডেল্টাতে কানেকশন করা হয়। অল্টারনেটর বা জেনারেটরের স্টার কানেকশন কেন করা হয়, কেন ডেল্টা করা হয় না। আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা দেখি, কেন আমরা 11 kV ভোল্টেজ অথবা 6.6 kV থেকে 33 kV ভোল্টেজের মধ্যে জেনারেট করি, কেন এর থেকে বেশি ভোল্টেজ জেনারেট করা হয় না। আমাদের ইন্ডিয়াতে কনভেনশনালি 11 kV ভোল্টেজকে স্ট্যান্ডার্ড জেনারেটিং ভোল্টেজ হিসেবে জেনারেট করা হয়, তাই ইন্ডিয়াতে সমস্ত জেনারেটিং স্টেশনে 11 kV ভোল্টেজ জেনারেট করা হয়। অল্টারনেটরকে বেশি ভোল্টেজের ডিজাইন করা যেতেই পারে, সেক্ষেত্রে অল্টারনেটরের স্টেটরের যে ওয়াইন্ডিং থাকে সেটি এবং রোটরের ফিল্ড ওয়াইন্ডিংয়ে যে কয়েল ব্যবহার করা হয় তাতে ইনসুলেশন ব্যবহার করা হয়, এবং আমরা জানি যে ইনসুলেশন ইজ অলওয়েজ ডিপেন্ড অন ভোল্টেজ। তাই অল্টারনেটরে 11 kV ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজের অল্টারনেটর ডিজাইন করতে গেলে বেশি ইনসুলেশনের প্রয়োজন, তার জন্য কস্ট অনেক বেড়ে যাবে এবং অল্টারনেটরের সাইজ বেড়ে যাবে। এরপর 11 kV ভোল্টেজকে ডাইরেক্ট ইউজ করা হয় না কেন, এর অ্যান্সারটা হবে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো নর্মালি লো ভোল্টেজ মানে 230 ভোল্ট এবং 415 ভোল্ট বা তার নিম্নমানের ভোল্টেজের ওপর ডিজাইন করা হয়ে থাকে। যদি 11 kV ভোল্টেজের জন্য ডিজাইন করা হয়
সেক্ষেত্রে যেহেতু ইনসুলেশন ইজ ডিপেন্ড অন ভোল্টেজ, তাই ইনসুলেশন বেশি লাগবে, যার ফলে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সাইজ বেড়ে যাবে এবং কস্টও বেড়ে যাবে। সেই জন্য 11 কেভি ভোল্টেজকে ডাইরেক্ট ব্যবহার করা হয় না। কেন আমরা 11 কেভি ভোল্টেজকে জেনারেটিং স্টেশন থেকে ডাইরেক্ট লোড এন্ডে ট্রান্সমিট করি না? এর অ্যান্সার, ট্রান্সমিশন লস এবং কস্ট কমানোর জন্য 11 কেভি ভোল্টেজকে ডাইরেক্ট জেনারেটিং স্টেশন থেকে লোড এন্ডে ট্রান্সমিট করা হয় না। কেন কি, হায়ার দ্য ভোল্টেজ লোয়ার দ্য কারেন্ট অ্যান্ড ভাইস ভার্সা। আমরা জানি যে লস ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, যদি কারেন্ট বেড়ে যায় তাহলে লসও বেড়ে যাবে। লো ভোল্টেজ ট্রান্সমিটের ক্ষেত্রে কারেন্ট বেশি হওয়ার জন্য আই স্কোয়ার আর লস বেশি হবে। কিছু এনার্জি হিট ফর্মে লস্ট হয়ে যাবে ডিউরিং ট্রান্সমিশন, যার ফলে ভোল্টেজ ড্রপ হবে এবং কন্ডাক্টর ওভারহিট হয়ে স্যাগ ইনক্রিজ এবং কন্ডাক্টর ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়াও লো ভোল্টেজ ট্রান্সমিটের ক্ষেত্রে কন্ডাক্টরের কারেন্ট বেশি হওয়ার জন্য কন্ডাক্টরের ক্রস সেকশন বেশি করতে হবে, যার ফলে কন্ডাক্টর এবং অন্যান্য কস্ট বেড়ে যাবে। কেন জেনারেটিং ভোল্টেজ 11 কেভিকে হাই ভোল্টেজে স্টেপ আপ করার প্রয়োজন হয় বা হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয়? এটার উত্তর হবে, ট্রান্সমিশন লস এবং কস্ট কমানোর জন্য 11 কেভি ভোল্টেজকে স্টেপ আপ করার পর হাই ভোল্টেজে জেনারেটিং স্টেশন থেকে লোড এন্ডে ট্রান্সমিট করা হয়। আমরা জানি যে হায়ার দ্য ভোল্টেজ লোয়ার দ্য কারেন্ট ভাইস ভার্সা, সুতরাং হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ভোল্টেজ বেশি এবং কারেন্ট কম হয়, আর কারেন্ট কম হওয়ার জন্য ট্রান্সমিশন লস কম হবে। তাই ট্রান্সমিশন লস কম হলে ভোল্টেজ ড্রপ কম হবে এবং লো কারেন্টের জন্য কন্ডাক্টরের ক্রস সেকশন কম হওয়ার জন্য ট্রান্সমিশন কস্টও কমে যাবে। সুতরাং হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ট্রান্সমিশন লস এবং কস্ট কম হবে। এরপর কিভাবে 11 কেভি ভোল্টেজকে 132 কেভি, 220 কেভি বা 400 কেভিতে স্টেপ আপ করা হয়? এটার উত্তর হবে, জেনারেটিং ভোল্টেজ যেমন 11 কেভি ভোল্টেজকে স্টেপ আপ করার জন্য আমরা জেনারেটিং স্টেশনে অ্যাডিশনাল সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট করতে হয়, যাকে আমরা জেনারেটিং সাবস্টেশন বলি, এবং এই জেনারেটিং স্টেশনে জিটি অর্থাৎ জেনারেটিং ট্রান্সফর্মার, যাকে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মারও বলি, যার দ্বারা 11 কেভি ভোল্টেজকে উচ্চতর ভোল্টেজে অর্থাৎ 132 কেভি, 220 কেভি বা 400 কেভিতে স্টেপ আপ করা হয়। অল্টারনেটর বা জেনারেটরে কি কানেকশন করা হয়, স্টার না ডেল্টা? অল্টারনেটরে স্টেটর বা আর্মেচারের ওয়াইন্ডিংয়ে যে কানেকশন করা হয় সেটি স্টার কানেকশন করা হয়। অল্টারনেটর বা জেনারেটরে স্টার কানেকশন কেন করা হয়, কেন ডেল্টাতে করা হয় না? এর উত্তর হবে, সাধারণত অল্টারনেটরের আর্মেচার ওয়াইন্ডিংটি স্টারে কানেক্টেড থাকে, ডেল্টাতে নয়। এর মেন দুটি কারণ আছে। একটি হলো স্টার কানেকশানের নিউট্রাল পয়েন্ট পেয়ে থাকি, আর এই নিউট্রাল পয়েন্টকে গ্রাউন্ড করা হয়। লোড এন্ডে কোনো ভারসাম্যহীনতা থাকলে বা কিছু ত্রুটি বা ফল্ট ঘটলে বিদ্যুৎ প্রবাহের জন্য একটি পথ প্রদান করে। আর দ্বিতীয়টি হলো, যেহেতু স্টার কানেকশানে ফেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ বাই √3 and phase current is equal to line current, that means the phase voltage is 0.577 times the line voltage, which result in laser voltage stress and hence laser insulation cost. এছাড়াও হারমোনিক্স এলিমিনেট করতে সাহায্য করে। ডেল্টা কানেকশানের ক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট থাকে না এবং লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ একই হওয়ার জন্য ইনসুলেশনও বেশি দরকার হয়, সেই জন্য অল্টারনেটরের কানেকশান ডেল্টাতে করা হয় না। এইরকম ধরনের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে লেখো, তাহলে নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। এখানে কিছু অল্টারনেটরের নেম প্লেট দিয়েছি, যা তোমাদের অল্টারনেটরের স্পেসিফিকেশান সম্পর্কে জানতে হেল্প করবে, এবং ওয়েস্ট বেঙ্গলের বেশ কয়েকটি জেনারেটিং স্টেশন বা পাওয়ার প্ল্যান্টের নাম দিয়েছি, যা তোমাদের কিছু ইনফরমেশান পেতে সাহায্য করবে। যেমন এই প্ল্যান্টগুলিতে কী ধরনের এনার্জি বা ফুয়েল ইউজড হয়, কত ক্যাপাসিটি, কতগুলি ইউনিট আছে, কোন কোম্পানি বা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের কোথায় অবস্থিত। আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো।